বাবা জানো তো, আমি যদি বড় হতাম তাহলে আমাদের বাড়িটাকে আমি নিশ্চয়ই ঠিক করে নিতাম। এইরকম ভাঙাচোরা বাড়িতে আমি কোনো মতেই থাকতাম না। তুই তোর বাবাকে এরকম ভাবে কেন বলছিস? তোর বাবা কি শুধু শুধু এই বাড়িটা ঠিক করেনি? তোর বাবার কাছে টাকা নেই বলেই তো ঠিক করতে পারেনি। তোর বাবার কাছে আর কিছুদিন পরেই মাহিনার টাকা চলে আসবে, তখন দেখবি তোদের বাবা হয়তো বাড়িটা ঠিক করে নেবে। বাহ, তাহলে তো খুব ভালো হবে বাবা, আমাদের বাড়িটাকে তাহলে ছাদ বানিয়ে নেবে। না রে, এত টাকা কোথায়? ছাদ বানাতে গেলে তো অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে, আর তাছাড়া অত টাকা তো নেই আমার কাছে। যা টাকা আসবে তাই দিয়ে আমাকে সবকিছু ম্যানেজ করতে হবে, বুঝেছিস? বাবার মুখে এমন কথা শুনে তুহিন চুপ করে যায়, কারণ তুহিন খুব ভালো করেই বুঝতে পারে তাদের পরিস্থিতির অবস্থা। বিলকিস দেবী এবং অজয় বাবু তাদের এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে গ্রামে বাস করে। তুহিন এবং রিঙ্কি ছোট হলেও তারা পরিস্থিতির ব্যাপারে অনেক কিছুই বোঝে। আসলে তারা মধ্যবিত্ত ছিল, আর সেই মধ্যবিত্ত পরিবারে থাকতে থাকতে তারা দুই ভাই বোন পুরোপুরি অভ্যস্ত হয়ে পড়েছিল। এভাবেই দেখতে দেখতে সময় কাটে। একদিন অজয় বাবু মাহিনা পাওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির জন্য রেশনপত্র কিনে ফেলে, আর তার হাতে মাত্র কিছু টাকাই বেঁচে থাকে, যেই টাকা দিয়ে সে তাদের বাড়িটা ঠিক করার কথা ভাবে। কিন্তু সেদিন থেকেই প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়। বাবা, তুমি বাড়িটা কবে ঠিক করবে? বৃষ্টি তো শুরু হয়ে গেল, মনে হচ্ছে বর্ষাকাল পড়ে গেছে। এবার তাহলে বাড়িটা কবে ঠিক হবে? বাড়িটা যদি তুমি ঠিক না করো তাহলে আমাদের বাড়ির মধ্যে তো জল পড়বে, জল পুরো ভর্তি হয়ে যাবে। আমরা তাহলে কোথায় থাকবো? হ্যাঁ গো, রিঙ্কি তো ঠিক কথাই বলেছে। তুমি কবে বাড়িটা ঠিক করবে? আর তুমি যে এত এত করে বাড়ির জন্য রেশনপত্র কিনে নিয়ে এলে, এখন এই বর্ষা বাদলের দিনে বাইরে বেরোনো যাবে না তা আমি জানি, কিন্তু এখন যদি বাড়ির মধ্যে আমরা থাকতে না পারি তাহলে আমরা কোথায় যাব এগুলো নিয়ে? ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, রেশনপত্র যখন কেনা হয়ে গেছে তাহলে খাবার দাবারের তো আর কোনো চিন্তা নেই। আর তুমি বরং এগুলোকে সাবধানে রেখে দিও। আর আমি বাড়িটাকে তো মেরামত করতে পারবো না, যা টাকা আছে ওই টাকা দিয়ে একটা বাড়ি ভাড়া দেখবো। প্রথমে কম টাকা দিয়ে ঢুকে যাব, তারপর মাস গেলে টাকা দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং তাই করো, না হলে বাড়িতে আর কিছুদিন পর থেকে থাকাই যাবে না, পুরো জল ভর্তি হয়ে যাবে। আগের বছর না হয় এরা দুই ভাই বোন একটু ছোট ছোট ছিল, তখন ওদেরকে যেমন হোক করে সামলে নিয়েছিলাম, কিন্তু এখন তো ওরা আস্তে আস্তে বড় হচ্ছে, ওরা এখন স্কুলে যায়, ওদের এখন বন্ধু বান্ধব আছে। আর ওদের বন্ধুরা যদি কখনো বাড়িতে এসে দেখে আমাদের বাড়ির এরকম অবস্থা, তাহলে ওর বন্ধুরা তো হাসাহাসি করবে, আর আমি এটা কোনো মতেই চাই না। তুমি ঠিকই বলেছো মা, আমার বন্ধুরা তো এখন থেকেই আমাদেরকে নিয়ে অনেক রকম কথা বলে জানো। ওরা তো সবাই খুব বড় লোক, আর ওদের অনেক বড় বড় বাড়ি আছে, কিন্তু আমাদের তো নেই, তাই আমাদেরকে নিয়ে ওরা অনেক সমালোচনা করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর ইতিমধ্যে বর্ষাকাল নেমে যায়, আর প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে বৃষ্টির জল তাদের বাড়ির মধ্যে ঢুকতে থাকে। তারা যতই বৃষ্টির জল আটকানোর চেষ্টা করুক না কেন, বৃষ্টির জল তারা মোটেই আটকে রাখতে পারে না। এভাবেই তারা সেই বাড়িতে বেশ কিছুদিন কাটায়। আর হঠাৎ করে একদিন অজয় বাবু খুশির খবর নিয়ে আসে। গিন্নি শুনছো? আরে কোথায় গেলে? তুহিন, রিঙ্কি, এদিকেই তোরা। তোদের জন্য একটা খুশির খবর আছে। ওই পাশের গ্রামে আমি একটা ভালো বাড়ি দেখেছি। ওই বাড়িটা খুব সুন্দর, ছোট হলেও বাড়িটা ভালো, ওখানে বৃষ্টির জল পড়ার সম্ভাবনাও নেই। ও, তাহলে তুমি বাড়ি দেখেই ফেলেছো? যাক, এতদিন পর তাহলে একটা কাজের কাজ হলো। আচ্ছা বলছি, ওই বাড়িতে থাকতে কোনো অসুবিধা নেই তো? আমরা ওখানে দুটো বাচ্চাকে নিয়ে ভালোভাবে থাকতে পারবো তো? আর বাড়িটা পাকা তো? আসলে কি বলতো গিন্নি, বাড়িটা অতটা মজবুত নয়, আসলে একটু কম ভাড়া দিয়ে পেলাম তো, তাই আর কি। এই বলে অজয় বাবু তার স্ত্রীকে ব্যাগপত্র গুছিয়ে নেওয়ার কথা বলে। আসলে সেদিনই তারা তাদের পুরানো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে যাবে, সেই জন্য রিঙ্কি এবং তার ভাই দুজনেই খুবই খুশি ছিল। তারা নতুন বাড়িতে যাওয়ার জন্য আগে থেকেই ব্যাগপত্র গুছিয়ে নেয়। আর এভাবেই সেদিন বিকালবেলা তারা চারজনে মিলে নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু নতুন বাড়ি দেখার পর তুহিন এবং রিঙ্কির সমস্ত আনন্দ মাটি হয়ে যায়, কারণ তারা ভেবেছিল যে বাড়িটা হয়তো সত্যি অনেক সুন্দর হবে, কিন্তু সেই বাড়িটা ছিল মাটির বাড়ি, আর তার উপর বাড়িটার মধ্যে থাকার জায়গাও খুব কম ছিল। বাবা, আমরা এখানে কিভাবে থাকবো চারজনে মিলে? তুমি কম ভাড়া পেয়েছো বলে এরকম একটা বাড়ি নিয়ে নিলে। আমি তো ভেবেছিলাম বাড়িটা অনেক বড় হবে, অনেক সুন্দর হবে। আর তাছাড়া তুমি আমাদেরকে মিথ্যা কথা কেন বললে?
তুমি তো আমাদেরকে বললে আমাদের বাড়িটা নাকি অনেক বড় সুন্দর বাড়ি। আমি যদি বলতাম ওটা অনেক ছোট মাটির বাড়ি তাহলে তো তোরা এখানে কখনোই আসতিস না। দেখ মা, এখন মাথা গুজে থাকার মতো আমাদের এই বাড়িটাতেই কাজ চালাতে হবে। আর তাছাড়া ওই বাড়িটার মতো এই বাড়িতে তো জল পড়বে না, তোরা চিন্তা করিস না। এখানে তোরা খুব ভালো মতোই থাকতে পারবি, আমি সব রকম ব্যবস্থা করে রেখেছি। কিন্তু বাবা, এই বাড়িটাও আমাদের ছাড়তে না হয়। আমার তো মনে হচ্ছে দুদিন পরে এই বাড়িটাও আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, আবারও আমরা ঘর ছাড়া হয়ে পড়বো। তুহিনের এই কথা শুনে তার বাবা এবং মা দুজনেই চুপ করে থাকে। আসলে তুহিন কিছুটা হলেও সত্যি কথা বলছিল, কিন্তু তুহিনের কথা শুনে তার বাবা মা তার কথার প্রতি উত্তরে কোনো কথা বলতে পারে না। তুই চিন্তা করিস না বাবু, দেখবি তোর বাবা এর থেকেও একটা ভালো বাড়ি ভাড়া নেবে। কিন্তু এখন আমাদের এই বর্ষাকালটা এখানেই কাটাতে হবে। আমাদের ওই বাড়িটা থেকে তো এই বাড়িটা অনেকটাই ভালো, তাই না? মা, ওই বাড়িটা তো তবুও যাই হোক করে দাঁড়িয়েছিল, কিন্তু এই বাড়িটা তো মাটির বাড়ি, আর বৃষ্টির জল লাগা মানেই এই বাড়িটা পুরো ভিজে যাবে। আর এই বাড়িটা তো পড়েও যেতে পারে, তখন আমরা কোথায় যাব? আর এই বাড়ির দেওয়ালগুলো যদি আমাদের উপর ভেঙে পড়ে যায় তাহলে আমরা তো মরে যাব। রিঙ্কির এই কথা শুনে তার বাবা মা চুপ করে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একটানা বৃষ্টি হতেই থাকে। সেই বৃষ্টি কিছুতেই থামার নাম করে না। আর এভাবেই একটানা বৃষ্টি হওয়ার ফলে তাদের বাড়িতে আস্তে আস্তে ফাটল ধরে। মা, বাবা তো কাজে চলে গেল, এত বৃষ্টিতে বাবা কাজে গেল, কিন্তু এখন যদি আমরা এই বাড়ি থেকে চলে না যাই তাহলে কিন্তু এই বাড়ির দেওয়ালগুলো আমাদের ঘাড়ের উপর ভেঙে পড়বে। না না রিঙ্কি, এখন অতটাও বৃষ্টি হচ্ছে না। তাছাড়া এখন তো বাড়িটা পুরোপুরি ঠিকই আছে। কই, বাড়ির মধ্যে তো জলও পড়ছে না। আমার মনে হয় না দেওয়ালগুলো ভেঙে পড়বে। আর আমি জানি তোর বাবা কিছু একটা ব্যবস্থা করেই ছাড়বে। মা, আমরা তো পুরানো বাড়ি ছেড়ে চলে এলাম, কিন্তু এখন কি আমাদের এই বাড়িটাও আবারও ছেড়ে চলে যেতে হবে? তাহলে আমরা আর কটা বাড়ি ছাড়বো বলো তো? কি আর বলবো বল, তোর কাকুরা যদি আমাদেরকে একটু জমি দিত তাহলে ওই জমিতেই আমরা নিজেদের জন্য বাড়ি তৈরি করতে পারতাম। কিন্তু তোদের কাকুরা তো আমাদের কাছ থেকে সবই নিয়ে নিল। আর তোর বাবার সঙ্গে লড়ার মতো তো কেউ নেই। আর তোরাও তখন ছোট ছোট ছিলিস, তাই তোদের বাবা খুব একটা কিছু বলতে পারেনি। ওই জায়গা জমি ছেড়ে আমরা শেষ পর্যন্ত ভাড়াটিয়া ঘরে থাকতে শুরু করেছিলাম। আসলে অজয় বাবুরা দুই ভাই ছিল, আর দুই ভাই অর্ধেক অর্ধেক সম্পত্তি না নিয়ে শুধুমাত্র অজয় বাবুর বড় দাদাই অজয় বাবুর কাছ থেকে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেয়। সেই জন্য আজকে অজয় বাবুকে তার পরিবারকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে হয়। আর আজকে তাদের নিজেদের বাড়ি বলতে কিছুই নেই। রিঙ্কি, আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে। দেখ, আমি বলি কি, একবার বরং কাকুর কাছে যাওয়া উচিত। কেননা আমরা না হয় এই পরিস্থিতিতে এখন কোথায় যাব? আর এখন তো বাড়ি ভাড়ার দামও অনেক, আর বাবা তো অত ভাড়া দিতে পারবে না। তাই চল, আমি আর তুই দুজন মিলে কাকুর কাছে যাওয়া যাক। হ্যাঁ দাদা, তুই একদমই ঠিক বলেছিস। আমিও তো সেটাই ভাবছি। আমি ভাবছি যে কাকুর কাছে গিয়ে আমরা যদি অনুরোধ করি আমাদেরকে একটু জায়গা দেওয়ার জন্য, তাহলে তো আমরা এই বর্ষাকালে আরাম করে থাকতে পারবো। এভাবে দুই ভাই বোনে আলোচনা করে পরের দিন তারা তাদের মাকে মিথ্যা কথা বলে কাকুদের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে রিঙ্কি তার কাকু এবং কাকিমাকে বলে, কাকু কাকিমা, দয়া করে আমার বাবাকে একটু জায়গা জমি দাও না। এই বর্ষাকালে মাথা গুঁজে থাকার মতো আমাদের তো কোনো জায়গা নেই, আমাদের তো নিজেদের বাড়িও নেই। দয়া করে তোমরা তোমাদের বাড়িতে আমাদেরকে একটু থাকতে দাও না। আর এখন তো বাড়ি ভাড়ার দামও অনেক বেশি, বাবার কাছে অত টাকাও নেই। দেখেছো ভিখারির বাচ্চাগুলো আবার কি বলছে, দেখেছো? এরা যখন ছোট ছোট ছিল তখন তো এদের বাবা এখান থেকে চলে গিয়েছিল, তাহলে আবার এরা আমাদেরকে চিনলো কিভাবে বলো তো? আচ্ছা, বুঝতে পেরেছি, নিশ্চয়ই এটা এদের মায়ের কাজ, তাই তো? তোদের মা তোদেরকে এখানে পাঠিয়েছে জায়গা জমির ভাগ নিতে। তোরা কি মনে করেছিস তোদের মুখ দেখে আমরা জায়গা জমি দিয়ে দেব? না না কাকিমা, দয়া করে আমার মাকে এরকম ভাবে ভুল ভাববে না। আসলে আমার মা তো কিছুই জানে না। আমরা দুই ভাই বোন এখানে একা একা এসেছি। আমরা তো বাবা মাকে মিথ্যা কথা বলেছি, বাবা মা কিছুই জানে না। তুমি ঠিকই বলেছো, এরা দুই ভাই বোন এত শয়তান যে দুই ভাই বোন আমার কাছে আমাদের জমির ভাগ নিতে এসেছে। এই তোরা যা এখান থেকে, এখানে তোদের কেউ থাকে না। তোর মা বাবা তো এখান থেকে চলে গেছে, আর তোরা আবার এখানে কিসের জন্য এসেছিস? এখানে জায়গা জমি তোরা কিচ্ছু পাবি না, সব আমার নামে আছে, বেরো এখান থেকে। এই শুনে রিঙ্কি এবং তুহিনের প্রচন্ড পরিমাণে মন খারাপ করে, কারণ তাদেরকে অনেক ছোট বড় কথা শুনতে হয়। আর তারা অনেক অনুরোধ করার পরও তাদের কাকু কাকিমা তাদেরকে বাড়িতে থাকার জায়গা দেয় না। এরই মধ্যে রিঙ্কি এবং তুহিন আবার তাদের কাকু কাকিমার কাছে যাবে বলে ঠিক করে।
কিন্তু তাদের মা বিলকিস দেবী দুই ভাই বোনের সব কথা শুনে ফেলে। খবরদার, তোরা যদি ওদের কাছে একবারও গিয়েছিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোরা ওদেরকে চিনিস না, ওরা খুব বাজে লোক, আর ওদের সঙ্গে কথা বলার একদম কোনো দরকার নেই, ঠিক আছে? তোরা এখন ছোট, তাই তোরা ছোটর মতোই থাক। এমন সময় হঠাৎ করে প্রচন্ড জোরে বৃষ্টি নেমে আসে, আর এই দেখে রিঙ্কি বলে, মা, আমার তো মনে হয় না আমাদের বাড়িটার বৃষ্টির জল সহ্য করতে পারবে বলে, কারণ তুমি বাইরে বেরিয়ে দেখো, বাইরে বৃষ্টির জল একেবারে থই থই করছে। আর এই বাড়ি থেকে আমরা যদি চলে না যাই তাহলে কিন্তু জানি না আমরা ভেসে ভেসে কোথায় চলে যাব। রিঙ্কির কথা শুনে তার মা চুপ করে থাকে। আর সেদিনও রিঙ্কি এবং তুহিনের বাবা প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যে কাজে বেরিয়ে যায়, কিন্তু কাজ থেকে বাড়িতে ফেরার সময় তার প্রচন্ড পরিমাণে সমস্যা হয়। বৃষ্টির জল চারিদিকে ভর্তি হয়ে থাকে, তবুও অজয়বাবু যেমন হোক করে বাড়িতে ফিরে আসে, কিন্তু তারা কোথায় যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সেই এলাকার অনেক পরিবারই ঘরছাড়া হয়ে পড়েছিল, আর সেই সাথে অজয়বাবুর পরিবারও ছিল। অজয়বাবু তার বউ এবং দুই ছেলে মেয়েকে নিয়ে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। দেখেছো তো বাবা, এই জন্যই তো আমি বলেছিলাম অন্য কোথাও একটা চলে চলো, এখানে থাকা যাবে না। কিন্তু তোমরা তো কোনো কথাই শোনো না। এখন এরকম ভারী বৃষ্টিতে তার উপর আবার চারিদিকে ভর্তি জল থই থই করছে, এখন আমরা ডুবে ডুবে কোথায় যাব? রাতের অন্ধকারে তাদের কথা শোনার মতো সেখানে কেউ ছিল না, কিন্তু তারা চারজনে মিলে সেই অন্ধকার কাটিয়ে এক আলোময় জায়গাতে গিয়ে ওঠে। আর সেখানে গিয়ে দেখে যে চারিদিকে অনেক পরিবার সেই জলের নিচে সাঁতার কাটছে আর বাঁচার জন্য চেষ্টা করছে, কিন্তু তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই। অজয়বাবু তার পরিবারের সবাইকে নিয়ে কোনো মতে এক উঁচু জায়গাতে সারা রাত কাটায়, আর সকাল হতে না হতেই সেখানে সরকারি কর্মচারীরা এসে পৌঁছায়, আর তাদের সকলকেই এক সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়। সকল ঘরছাড়া পরিবারকে সরকার থেকে বাড়ি তৈরি করার জন্য টাকাও দেয়া হয়, আর সেই টাকা দিয়ে অজয়বাবু তার পরিবারের জন্য বাড়ি তৈরি করে, আর সেই বাড়িতেই তারা হাসি খুশি দিন কাটাতে শুরু করে।